আহ, আমাদের মনে করো যে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা স্টেরিও সিলেক্টিভ রিঅ্যাকশন কি এবং স্টেরিও স্পেসিফিক রিঅ্যাকশন কি। আশা করি এটা তোমরা পারো। এটাতে এটা আমি আমি নাই পড়াইলাম। এটা সম্পর্কে তোমার আইডিয়া আছে। তারপরও জাস্ট অল্প একটু আলোচনা করি যে স্টেরিও সিলেক্টিভ মানে হচ্ছে সিলেক্ট করার অপশন থাকবে তোমার কাছে, যে দুইজন আসবে, তুমি যে কোনো একজনকে সিলেক্ট করবে, তাহলে তো এটা হবে সিলেক্টিভ, মানে তুমি সিলেক্ট করতে পারবে। স্টেরিও সিলেক্টিভ ঘটনাটাও হচ্ছে এরকম যে তুমি একটা রিঅ্যাকশন সংঘটিত করবা, দুইটা জিনিস তৈরি হবে, একটা কম তৈরি হবে একটা বেশি তৈরি হবে, তুমি এখান থেকে সিলেক্ট করে নিবা। এটাই হচ্ছে স্টেরিও সিলেক্টিভ, মানে একদম মানে সোজা বাংলায় যদি বলি স্টেরিও সিলেক্টিভ। আর স্টেরিও স্পেসিফিক হচ্ছে, স্টেরিও স্পেসিফিক মানে হচ্ছে তুমি যদি আমের জুস যদি খাইতে চাও, তোমাকে ব্লেন্ডারের মধ্যে আমই দিতে হবে, অন্য কিছু দিলে কিন্তু আমের সঙ্গে পাবা না। পাবা কি? পাবা না। তার মানে স্পেসিফিক, তোমাকে স্পেসিফিক রিঅ্যাকটেন্ট দিতে হবে তুমি প্রোডাক্ট যদি স্পেসিফিক পাইতে চাও। তার মানে তুমি যদি আমের জুস বানাতে চাও, তোমাকে অবশ্যই আমি দিতে হবে, তার মানে এটা স্পেসিফিক। তো এটা হচ্ছে তোমাকে চুজ করার কোনো অপশন নেই, চুজ করার কোনো অপশনই নাই এখানে। আমের জুস খেতে চাইলে আমি দিতে হবে, আর যদি তুমি বেলের জুস খেতে চাও তাহলে বেল দিতে হবে। তার মানে এটা হচ্ছে স্পেসিফিক করে দেওয়া। তার মানে দেখো তোমার কাছে যদি মানে রিঅ্যাকটেন্ট যদি থাকে, দেখো একটা হচ্ছে সিস টু বিউটিন, যেখানে এক্সাম্পল এখানে মেনশন করা আছে। তুমি এখানে এই সিস টু বিউটিন থেকে তুমি দেখো সবসময় যে একটা যে আইসো মানে আমরা যে রেসিমিক মিক্সচার পাই, সবসময় তুমি এটাই পাবা, মানে এটা দিলে সবসময় তুমি এটাই পাবো, অন্য কোনো কিছু পাবা না, পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে এখানে তোমার সিলেক্ট করার কোনো অপশন নাই, তুমি দুইটাই পাবো, সমানভাবে দুইটা তৈরি হবে। তার মানে তোমার এখানে সিলেক্ট করার কোনো অপশন নাই, এই জন্য এটার নাম হচ্ছে স্টেরিও স্পেসিফিক, যে একটা দিলে এই একই জিনিস তৈরি হবে বা, এই জন্য এটা স্টেরিও স্পেসিফিক রিঅ্যাকশন। ওকে, আচ্ছা যাই হোক, এগুলা হচ্ছে সহজ। ভাইয়া একটা জিনিস, আমরা স্টেরিও সিলেক্টিভের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে কি 1,3-বিউটাডাইনের এক্সাম্পলটা দিতে পারি সংযোজন বিক্রিয়ায়, হ্যাঁ যে অবশ্যই। 80% আর 20% উৎপন্ন হয় জি প্রোডাক্ট? জি জি জি, কোনো সমস্যা। আচ্ছা ভাইয়া। ওকে ফাইন। তাহলে আমরা এখন এটা একটু দেখবো। এটা পড়ে ফেললে আমাদের মনে হয় যে 80% এর উপরে পড়া শেষই হয়ে যাবে। শুধুমাত্র বাকি মনে হয় একটা থাকবে কার্টিন হামের প্রিন্সিপাল, এটা বললে আমাদের শেষ আসবে। তাহলে এটা আমরা একটু পড়ে ফেলি, তারপরে আমরা ওইটা আবার একটু, তোমাদের বইতে খুব বেশি ডিটেলস দেওয়া নাই কার্টিন হামের প্রিন্সিপালটা, এটা আমি আমি চাচ্ছিলাম যে অন্য জায়গা থেকে একটা স্লাইড এনে তোমাদেরকে পড়ানোর জন্য। তো এটা আমরা অন্য একটা ক্লাসে করবো কার্টিন হামের প্রিন্সিপাল। তো আজকে দেখি যতদূর পারি এটা, আর যদি শেষ করার মতো সুযোগ থাকে এটা, তাহলে আমি শেষ করে দেবো যতদূর পারা যায় আর কি। তাহলে দেখো আমরা সিস ট্রান্স সমানুগুলো আমরা পড়ছি। তো এখন সিস ট্রান্স সমানুগুলাকে, দেখো এটা এই প্রশ্নটা অনেকবার আসছে যে সিস ট্রান্স সমানুগুলাকে তুমি কিভাবে কনভার্সন করবে, যে সিস থেকে কিভাবে ট্রান্স বানাবা, ট্রান্স থেকে কিভাবে সিস বানাবা, এরকম যদি অপশন যদি তোমার কাছে আসে, তো আমরা এগুলো কিভাবে আনসার করবো। তাহলে দেখো যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে তাপ প্রয়োগ করে, মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো তো আমাদের এখানে একটা ফ্যাক্টর হচ্ছে তাপ প্রয়োগ করে। তাহলে তাপ প্রয়োগ করেও আমরা কি করতে পারি, ওদেরকে আমরা কনভার্সন করতে পারি। তাহলে এখানে একটা রিঅ্যাকশন দেখি, তার নাম হচ্ছে স্টিল বিন। নাম কি? স্টিল বিন। এটাকে আমরা যখন স্টুডেন্ট ছিলাম এটাকে আমরা বলতাম কিল বিল বলতাম, ঠিক আছে? তো এইভাবে আমরা মনে রাখতাম। তো এটা হচ্ছে স্টিল বিন, স্টিল বিন না, হ্যাঁ স্টিল বিন। তো আমরা জানি যে অ্যালকিনের সাথে এই অ্যালকিন, এই অ্যালকিনের যে দুইটা হাইড্রোজেন, যে এখানে এখানে হাইড্রোজেন থাকে, তুমি এই যে কোনো দুইটা হাইড্রোজেনকে যদি একটা বেনজিন রিং দিয়ে যদি এটাকে প্রতিস্থাপন করে দাও বেনজিন রিং দিয়ে, তাহলে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে স্টিল বিন। তার নাম কি? স্টিল বিন। তাহলে এখানে একটা যদি এটাকে প্রতিস্থাপন করে দাও বেনজিন দিয়ে, তাহলে সেটা তৈরি হয়ে গেল স্টিল বিন। এবং এখানে একটা বেনজিন রিং এই পাশে, এখানে একটা এই পাশে, এই জন্য এটা হচ্ছে ট্রান্স স্টিল বিন। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে এই ট্রান্স স্টিল বিন কে তুমি কিভাবে সিস স্টিল বিনে কনভার্ট করবা? তার প্রথম অপশন হচ্ছে দেখো, দুইটা গ্রুপ যদি ডাবল বন্ধনে যুক্ত থাকে, ডাবল বন্ধনে যুক্ত থাকা মানে হচ্ছে এই বন্ধনটা অনেক রিজিড হয়ে যাওয়া, বন্ধনটা ইচ্ছা মতো রোটেট করতে পারবে না। কিন্তু তুমি কোনোভাবে, কোনোভাবে যে কোনো ভাবে যদি তুমি ওদের ডাবল বন্ধনটা ভেঙে দিতে পারো, তাহলে তুমি ইজিলি কিন্তু ওই বন্ধনকে কিন্তু ঘোরানো যায়। কি করা যায়? বন্ধনকে ঘোরানো যায়, মানে হচ্ছে বন্ধন রোটেট হবে, ইজিলি রোটেট হবে। যেমন এটা একটা কলম, তুমি একটা সিঙ্গেল বন্ধন থাকলে তুমি ইজিলি এটাকে রোটেট করতে পারো, কিন্তু ডাবল বন্ধন যদি একটা প্লেনের পেপারের মধ্যে তুমি রাখো, ওই পেপারটাকে কিন্তু তুমি ঘোরাতে পারবে না। তাহলে সেম ভাবে যে আমাদের এখানে যে ডাবল বন্ধন আছে, আমি যদি ট্রান্সকে আমি যদি সিসে কনভার্ট করতে চাই, তাহলে প্রথম কাজ হবে এই ডাবল বন্ধনকে ভেঙে ফেলা। আমি যদি এই ডাবল বন্ধনকে ভাঙতে পারি, তাহলে এই কাজ হবে। এবং তাপ প্রয়োগ যদি তুমি করো,
তাপ প্রয়োগ যদি তুমি করো তাহলে যে কাজটা হবে, এখানে যে পাই ইলেকট্রন গুলো আছে, যে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রন গুলো ভেঙে যাবে এবং এখানে সমবিভাজন হয়, হোমোলাইটিক মানে এখানে হোমোলাইটিক ফিকশন হয় এবং এই জন্য এখানে কি হয়, ফ্রি রেডিকেল তৈরি হয়। কি তৈরি হয় এখানে? ফ্রি রেডিকেল তৈরি হয়। ফ্রি রেডিকেল তৈরি হলে আমরা এই একটা বিষয় খুব খেয়াল করবা, একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করবা, যে যখনই কোনো ইলেকট্রনের ট্রান্সফার হবে, পূর্ণ ট্রান্সফার যখন হবে, এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন যখন মনে করো এটা এ, যখন বি তে যাবে, যখন বি তে যাবে তখন আমরা যে তীর চিহ্ন দিব এভাবে কিন্তু তীর চিহ্ন দিব। ওকে, ভালো করে খেয়াল করো। আর যখন দুইটা ইলেকট্রন যখন সমভাবে ভাগ হবে, এ এবং বি, এখানে একটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন যখন সমভাবে ভাগ হবে তখন ওই অ্যারো চিহ্নটা কিন্তু বর্ষির কাটার মতো দিতে হবে, এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে। এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে দেখো এখানে যে সমবিভাজন হবে, এখানে দেখো যে এখানে যে আসবে, এখানে একটা এভাবে যাবে, এটা এভাবে, ওকে, বর্ষির কাটার মতো দেব, আবার এখানে কি থাকবে, এই ইলেকট্রন গুলো এখানে। ওকে, তাহলে এই ইলেকট্রন গুলো যখন আলাদা হয়ে গেল তখন ওদের মধ্যে দেখো ডাবল বন্ড থেকে কিন্তু সিঙ্গেল বন্ধন তৈরি হলো, এবং এই সিঙ্গেল বন্ধন তৈরি হওয়ার ফলে কি হবে, এই বন্ধনটা ঘুরে যাবে। কিভাবে এই বন্ধনটা ঘুরে যাবে? কারণ দেখো উপরে একটা বড় গ্রুপ যুক্ত আছে, নিচে আর একটা বড় গ্রুপ যুক্ত আছে। আমরা জানি যে তোমার মাথায় যদি অনেক ওজনের কোনো কিছু থাকে, আমরা আমরা কি করতে যাবো, এটা রিল্যাক্স হওয়ার চেষ্টা করবো এবং এই মাথার উপরে যে অনেক ভারী জিনিসটা এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবো। তাহলে সেম ভাবে, সেম ওয়েতেই এই কাজগুলো হয় যে যদি একটা উপরে নিচে থাকে, মনে করো এটা নিচে, সাপোজ ধরো এটা নিচে আর এটা হচ্ছে উপরে, তাহলে কি হবে, আমরা যেহেতু এখানে সিঙ্গেল বন্ধ, ও কি করবে, এটাকে এই ভারী জিনিসটাকে সে নিচে ফেলে দিবে। তাহলে যদি নিচে ফেলে দেয় তাহলে দেখো এখানে পিএইচ এবং এখানে পিএইচ, মানে যেটাকে ফেনল বোঝাচ্ছে, দুইটাই কিন্তু নিচে চলে আসলো। তাহলে এটা কি হয়ে যাবে, সিস হয়ে যাবে। এখন মনে করো তুমি এটা উপরে ধরলা, অথবা এটাকে কেউ একজন নিচে ধরতে পারে, তুমি তোমার অবজারভেশন থেকে তুমি কোন দিক থেকে দেখছো, কার উপর ভিত্তি করে। মনে করো এটাকে বললো যে উপরে যেটা আছে, মানে আমাদের সামনে যেটা উপরে, এটা অন্যজন বললো যে এটা নিচে, তাহলে কি হবে, এটাও উপরে, তাহলে ও যদি এখানে চলে আসে তাহলে দেখো সে সিসে পরিণত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, যে ট্রান্স থেকে আমরা কিভাবে সিসে কনভার্ট করতে পারি, আমরা এই জিনিসটা বুঝতে। তো একটা হচ্ছে হিট প্রয়োগের মাধ্যমে, আরেকটা হচ্ছে আলো প্রয়োগের মাধ্যমে। তাহলে দেখো একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে লাইট, এই দুইটা কিন্তু সেম বিষয় না। আমরা জানি তাপ, মানে আমরা যেটাকে তাপ বলি এবং আমরা যেটাকে হিট মানে লাইট বলি, এই দুইটা বিষয় কিন্তু সেম জিনিস না। তাপ এবং যেটা লাইট, ওদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? তাপ হচ্ছে কি, তাপ হচ্ছে একটা ইনফ্রারেড ওয়েভ, তাপ হচ্ছে একটা ইনফ্রারেড। আর যখন লাইট যখন বলি, এখানে কিন্তু একটা আলট্রাভায়োলেট লাইট আছে, তাই তো, ইকুয়াল টু এস নিউ ফর্মুলা এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লাইট। তাহলে এই লাইট যখন আসবে, এই লাইট যখন আসবে, দেখো এটা হচ্ছে ট্রান্স স্টিলবিন। তো এই ট্রান্স স্টিলবিনে যদি লাইট আসে, ইউভি লাইট মানে সূর্যের আলো যদি আসে, তাহলেও কি হয়, এখানেও সেম জিনিস তৈরি হবে। যে দেখো হিট এবং লাইট আসলে যে কাজটা হয়, হিট এবং, আচ্ছা, আগে একটা বিষয় আমি বলিনি, যে ট্রান্স এবং সিস, এই দুইটার মধ্যে বলতে পারবো যে স্টেবিলিটি কার বেশি, ট্রান্সের বেশি হবে নাকি সিসের বেশি হবে? খুব নরমাল ওয়েতে যদি চিন্তা করি, যে ট্রান্সের স্টেবিলিটি বেশি হবে, সিসের স্টেবিলিটি কম হবে। খুব সহজ, কারণ হচ্ছে ট্রান্সের দুইটা গ্রুপ অপোজিট সাইডে থাকে, সিসের দুইটা গ্রুপ সেম সাইডে থাকে। যদি সেম সাইডে থাকে তাহলে কি হবে, তাদের মধ্যে বিকর্ষণ বেশি হবে, স্টেবিলিটি কমে যাবে। তাহলে এখন চিন্তা করো, যেটা ট্রান্স সমাণু আছে, সে যদি সূর্যের লাইট যদি সে অ্যাবজর্ব করে, লাইট যদি সে গ্রহণ করে, তাহলে সে কি ঘটনাটা ঘটবে, লাইট যদি সে গ্রহণ করে তাহলে সে এক্সাইটেড হবে। আর এক্সাইটেড হলে ট্রান্স কি আর স্টেবল থাকবে নাকি সে আনস্টেবলের দিকে যেতে থাকবে, আনস্টেবলের দিকে যেতে থাকবে, এবং সে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে এই ট্রান্স সিসে পরিণত হয়। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো, এটা তেমন আলোচনা করার কিছু নাই। ক্লিয়ার জি হলো? ভাইয়া। তাহলে দেখো এখানে হচ্ছে ফ্রি রেডিক্যাল যুক্ত করে, আগেরটাতেও কেমন ছিল, আগেরটাতে আমি তাপ দিয়ে কি করছিলাম, ওদেরকে হোমোলাইটিক ফিশন ঘটাইছিলাম। এখন তুমি তাপ ছাড়া তুমি যদি একটা রিঅ্যাকশনের মাধ্যমে যদি এই কাজটা করতে পারো, সেম কাজই আমি করবো। দেখ ঘটনা কিন্তু সেম, যে আমি কি করব, এটাকে ডাবল বন্ধনটাকে, আসল কাজ হচ্ছে আমি কি করবো, ডাবল বন্ধনটাকে ভেঙে দিব। তাহলে তুমি এখন তুমি হিট প্রয়োগ করে এটা ভাঙতে পারো, তুমি যদি একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যদি এটা ভাঙতে চাও, তুমি ভাঙতেই পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা এখানে ব্রোমিন যেটা, এটাকে যদি সানলাইটের উপস্থিতিতে রাখি, আমরা জানি এখানে একটা ফ্রি রেডিকেল তৈরি হয়। তাহলে এটাও একটা ওয়ে, এখানে তুমি একটা ফ্রি রেডিকেল তৈরি করে দিলা। এখন এই ফ্রি রেডিকেল কি করবে, এখানে যে ইলেকট্রন গুলো আছে, আমরা জানি যে ফ্রি রেডিকেল আরো ফ্রি রেডিকেল তৈরি করে, তাহলে কি হবে, ও কি করবে, এই একটা ইলেকট্রন ওর কাছে চলে আসবে,
এবং একটা ইলেকট্রন পড়ে থাকবে, তাই না? দেখো একটা ইলেকট্রন এখানে পড়ে থাকবে। ওকে, তো একটা ইলেকট্রন ব্রোমিনের কাছে চলে গেল, আর একটা ইলেকট্রন কার্বনের মাথায় পড়ে থাকবে। তাহলে এখন কি হবে, এই কার্বনের মধ্যে দেখো আগে আগে ডাবল বন্ধন ছিল, এখন সিঙ্গেল বন্ধন চলে আসলো। তাহলে কি হবে, আমরা জানি ভারী জিনিস যেহেতু আছে সে কি করবে, রোটেট করবে, রোটেট করে স্টেবিলিটি চলে আসবে এবং দুইটা গ্রুপ সেম পাশে চলে আসবে। তাহলে দেখো ফিনাইল গ্রুপ যদি আগে উপরে থেকে থাকে তাহলে ফিনাইল গ্রুপ নিচে চলে আসবে। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি, এমন জটিল কিছুই না, আগে যে আলোচনা করছে তাই। এখন কি হবে, আমরা জানি তার এই জায়গায় এই যে ফ্রি রেডিক্যাল মানে ফ্রি ইলেকট্রন যেটা অনেক অনেক আনস্টেবল, সে থাকতে চায় না, সে পেয়ার্ড অবস্থায় থাকতে চায়। তাহলে এখন সে কি করবে, পেয়ার্ড অবস্থায় থাকতে চাইলে, যে আমরা তো খুব স্বাভাবিকভাবেই জানি যে এখানে কি আছে, দেখো তো ব্রোমিন আছে, তাই না? এখানে কি আছে, ব্রোমিন আছে। আর আমরা জানি যেটাকে ক্যাটালিস্ট হিসেবে যেটাকে ব্যবহার করি আমরা, ক্যাটালিস্ট হিসেবে যেটাকে আমরা ব্যবহার করি, বিক্রিয়ার পরেও কি থাকে, সে আবার ফিরে আসে, তাই না? তাহলে আমাদের এখানে কি ছিল, ব্রোমিন রেডিক্যাল ছিল, তো বিক্রিয়ার পরে সে আবার ফিরে আসবে, এটা তো স্বাভাবিক। তাহলে কি হবে, এখানে যে বিভাজনটা হবে, এখানে যে বিভাজনটা হবে, আমরা জানি ব্রোমিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, সেই ইলেকট্রন নিতে চাই, তাহলে কি হবে, যে কার্বন এবং ব্রোমিনের মধ্যে যে ইলেকট্রন থাকবে, ব্রোমিন কি হবে, এখানে সমবিভাজনে এখানে ব্রোমিন রেডিক্যাল হিসেবে আলাদা হয়ে যাবে, ব্রোমিন রেডিক্যাল, এবং একটা ইলেকট্রন এই কার্বনের মাথায় রেখে যাবে। তাহলে ওই ইলেকট্রন এবং এখানের যে ফ্রি ইলেকট্রন দুটো একসাথে হয়ে একটা বন্ধন গঠন করবে, যেটাকে আমরা, এটা কিন্তু এই যে দেখো, এটা কিন্তু স্ট্রাকচারটা একটু উল্টা পাল্টা দিচ্ছে, হ্যাঁ, ট্রান্স স্টিল দেবো না, তো এই ফ্যান আউট, আর এখানে কিন্তু আমরা একটু কিন্তু উল্টা পাল্টা দিছে, তুমি এটা ঠিক করে নিও, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, একটা সিস হবে, ট্রান্স হবে। ওকে, ক্লিয়ার তো? এখানে তো মনে হয় কোনো জি আর ভাইয়া, ক্লিয়ার। কোশ্চেন তোমাদের না, এখানে জাস্ট স্ট্রাকচারের নামকরণে উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি এটা ঠিক করে নিও। ঠিক আছে, সিস দিবা, ট্রান্স দিবা, স্ট্রাকচার চেঞ্জ করে দিবা। ওকে, এখন আরো একটা হয়ে আছে, দেখো আমি বারবারই বলি যে ট্রান্স থেকে তুমি সিস তৈরি করো অথবা সিস থেকে তুমি ট্রান্স তৈরি করো, যেই কাজটা ঘটবে এখানে, কাজটা হচ্ছে আমি ডাবল বন্ধনকে ভেঙে দেবো, এটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। কি বলতো, ডাবল বন্ধনকে তুমি ভেঙে দেবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি ডাবল বন্ধনকে ভাঙতে চাই, তাহলে অনেকগুলো ওয়ে আছে। আমি বললাম যে তাপ দেওয়া যায়, সূর্যের আলো দেওয়া যায়, আবার সূর্যের আলো দিয়ে একটা রেডিক্যাল তৈরি করে এখানেও এই বিক্রিয়ার মাধ্যমে এটাকে ডাবল বন্ধনটাকে ভেঙে ফেলা যায়। তো এখানে আরো একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ম্যালোইক অ্যাসিডের একটা এস্টার, মানে ম্যালোইক অ্যাসিড যখন অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার ফর্মেশন হয়, এই এস্টার ফর্মেশন যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তখন এই ঘটনাটা ঘটে, সেটাই আমরা একটু দেখতে চাই। তবে আমি আগেই বলতেছি, যেহেতু অর্গানিক কেমিস্ট্রি স্টেরিও রসায়ন করতেছি, স্টেরিও রসায়ন, তো অর্গানিক কেমিস্ট্রির প্রতিটা বিষয় হচ্ছে তুমি কি লিখে পড়তে হবে। এই যে আমি আমি তোমাকে যতই বলি না কেন, যতই বোঝাই না কেন, তুমি যদি না লিখো, তুমি যদি একটু না পড়ো, কয়েকদিন পরে পরে রেগুলার পড়তে পারবা না, অনার্সের পরে রেগুলার তো পড়াও যায় না, সুযোগ পাওয়া যায় না। তুমি থার্ড ইয়ারে যেহেতু তোমাদের ম্যাথ অথবা ফিজিক্স নাই, তো তুমি অন্য সাবজেক্ট গুলো পড়েই তো অনেক সময় লাগে, তো তুমি যখনই সুযোগ পাবা কোনো না কোনো কেমিস্ট্রি, মানে আগে যেগুলো পড়ছো ওগুলো পড়ার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। আমি এটা সাজেস্ট করি আর কি, তাহলে তোমার জন্য ভালো হবে। Okay? আচ্ছা, দেখো, তাহলে এখন দেখো যে আমরা এখন দেখতে চাই যে ম্যালোইক অ্যাসিড, যেটা ম্যালোইক অ্যাসিডের যে এস্টার, ওই এস্টারকে যদি আমরা অ্যাসিডের উপস্থিতি যদি বিক্রিয়া ঘটাই, তাহলে সেটাও দেখো সিস থেকে ট্রান্সে পরিণত হয়, সেটাই আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা জানি ম্যালোইক অ্যাসিড, আমরা তো জানি যে ম্যালোইক অ্যাসিড আসলে কি। ম্যালোইক অ্যাসিড হচ্ছে যেটা হচ্ছে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ধনের সাথে যে ডাইউইক অ্যাসিডটা যুক্ত, কার্বন কার্বন ডাবল বন্ধনের সাথে যে ডাইউইক অ্যাসিড, দেখো আমরা এটা জানি ম্যালোইক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড হচ্ছে, দেখো এটা হচ্ছে ডাইউইক অ্যাসিড, তাই না? এই দুইটা সি ডাবল এইচ মূলক যদি একই দিকে থাকে তাহলে সেটাকে বলা হয় ম্যালোইক অ্যাসিড, আর যদি দুইটা ভিন্ন দিকে থাকে তাহলে সেটাকে বলা হয় ফিউমারিক অ্যাসিড, তোমরা সেটা জানো। তাহলে এই ম্যালোইক অ্যাসিডের এস্টার, তার মানে এই হবে কি, এখান থেকে ম্যালোইক অ্যাসিড এস্টার হবে কি, একটা অ্যালকোহলের সাথে সে বিক্রিয়া ঘটাবে, বিক্রিয়া করে এখানে ওএইচটা চলে যাবে, এবং অ্যালকোহলের, মনে করো C2H5OH, এই অ্যালকোহলের এসে কি হবে, এই OH এবং H মিলে আলাদা হয়ে যাবে, এবং অ্যালকোহলের O C2H5 একসাথে হয়ে যাবে। তার মানে স্ট্রাকচারটা হবে এরকম, CO তারপরে O C2H5, এটা এখানে লিখবে CO আর ইথাইল মূলক মানে হচ্ছে C2H5, এটা এখানে দেওয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কি। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে ম্যালোইক অ্যাসিডের এস্টার। তো এই অ্যাস্টারের সাথে তুমি যদি
এই প্রোটনের সাথে বিক্রিয়া হয়, H প্লাস অ্যাসিডের সাথে বিক্রিয়া হয়, তাহলে অ্যাসিড কার কাছে যাবে? দেখো যেখানে ইলেকট্রনের আধিক্যতা আছে সেখানেই যাবে। তো এখানে দেখো অক্সিজেনের উপরে লোন পেয়ার ইলেকট্রন আছে, তো H প্লাস কি করবে, এই লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এখানে হাইড্রোক্সিল আয়নটা তৈরি করবে, ওই আয়নটা তৈরি করবে পজিটিভ আয়ন, অক্সিজেনের উপরে পজিটিভ আয়ন। তো আমরা তো জানি যে অক্সিজেনের উপরে পজিটিভ আয়নটা থাকবে না, তাহলে কি হবে, যে অক্সিজেন এখানে ডাবল বন্ধনটা ভেঙে কি করবে, এখানে ইলেকট্রন নিয়ে নেবে এবং অক্সিজেন আগের অবস্থায় চলে যাবে। এখন অক্সিজেন আগের অবস্থায় চলে গেলেই তো হবে না, কার্বনের ব্যালেন্সে তো ফিল আপ করতে হবে, তাই না? তো কার্বন যদি এখানে সিঙ্গেল বন্ধন হয়ে যায় তাহলে কার্বনের হাত হবে একটা, এখানে যদি সিঙ্গেল বন্ধন হয়ে যায় দুইটা, আর এখানে যদি তিনটা, তাহলে কার্বনের ব্যালেন্সে ফিল আপ করতে হবে, আর ব্যালেন্সে ফিল আপ করার জন্য তো এই ডাবল বন্ধন আছে, কারণ আমরা জানি ডাবল বন্ধনের ইলেকট্রন গুলো মুভ করতে পারে। তাহলে কি হবে, এখানে কার্বনের কার্বনের সাথে ডাবল বন্ধন হবে, এবং দেখো নিচে কিন্তু একটা সিঙ্গেল বন্ধন তৈরি হয়ে যাবে। দেখো এই পার্টটুকু কিন্তু একটা সিঙ্গেল বন্ধনের আওতায় চলে আসছে, তাহলে এই পার্টটুকু দেখো একটা সিঙ্গেল বন্ধনের আওতায় চলে আসছে। এখন সিঙ্গেল বন্ধনের আওতায় চলে আসার পর কি হবে, এটা রোটেট করবে, এই বরাবর কি করবে, এটা রোটেট করবে, ক্লকওয়াইজ ঘুরে যাবে, এই বরাবর সে ঘুরে যাবে, ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে ক্লকওয়াইজ যদি সে ঘুরে, রোটেট যদি করে, এখন কেন ঘুরবে, কারণ দেখো এই যে দেখো সি, যে এস্টার গ্রুপটা দেখো কি আছে আমার রাইট সাইডে আছে, এখানে যেটা গ্রুপ সেটাও দেখো আমার রাইট সাইডে আছে। তাহলে রাইট সাইডে যদি দুইটা বড় গ্রুপ থাকে তাহলে কি হবে, যখন বিকর্ষণটা একটু কাজ করবে, তো এই বিকর্ষণ কমানোর জন্য সে কি করবে, সে স্টেবিলিটি অর্জনের জন্য সে কি করবে, লেফট সাইডে চলে যাওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো পরবর্তী স্টেপে সে কিন্তু লেফট সাইডে চলে গেছে, দেখো এটা কিন্তু লেফট সাইডে চলে গেছে। ওকে, তাহলে এই লেফট সাইডে যখন চলে আসছে, এখন কি, এখন হচ্ছে দেখো এই আগের মতোই কি হবে, কার্বন এবং কার্বনের সাথে ডাবল বন্ধন তৈরি হবে, এখানে ডাবল বন্ধন এখানে চলে আসবে, আর কি হবে, এখানে কি হবে, কার্বন কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ধন তৈরি হবে, এই যে ডাবল বন্ধন, কার্বন অক্সিজেন ডাবল বন্ধন। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আমাদের কোনো তাহলে এতটুকু যা বললাম, বুঝতে কি কোনো সমস্যা আছে বলো তো? এই রিঅ্যাকশনটা যদি বুঝো, তাহলে বেস দিয়ে যে রিঅ্যাকশন সেটা সেটা সেম রিঅ্যাকশন, একদম হুবহু সেম, জাস্ট হচ্ছে মানে H প্লাস এর জায়গায় কোনো একটা বেস, আর কিছুই না। এটাকে বলা হয় অ্যাসিড, মানে অ্যাসিড প্রভাব। ক্লিয়ার? পারবো তো এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে যদি সেম রিঅ্যাকশন যদি আহ, আহ, মানে মানে যেটা ম্যালোইক অ্যাসিডের যেটা এস্টার, ওইটাতে যদি আমরা অ্যাসিড না দিয়ে যদি একটা বেস দিই, তাহলে কি ঘটনাটা ঘটবে, তাহলে সেম জিনিসই ঘটবে, সেম ঘটনাই ঘটবে। জাস্ট কি হবে দেখো তো, এখানে একটা বেস আছে, ওই বেসটা কি হবে, রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে এবং এটা ঘুরে যাবে। সোজা কথা হচ্ছে তোমার এখানে ডাবল বন্ধন থাকা যাবে না, এটা হচ্ছে আসল কথা, ডাবল বন্ধন থাকা যাবে না। তাহলে দেখো রিঅ্যাকশনটা কেমন হবে, দেখো অক্সিজেন কি করবে, ইলেকট্রন টেনে নেবে। আমরা তো জানি যে এই কি কি বলে যে বেস, যেটাকে ক্ষারক বলতেছি আমরা, এই বেজের মধ্যে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন, তবে সেটা এমন জায়গায় যুক্ত হবে যেখানে ইলেকট্রনের ঘাটতি কি আছে, ঘাটতি বেশি, যেখানে ইলেকট্রন দরকার সেখানে যাবে। তাহলে আগেরটা দিকে ছিল H প্লাস ছিল, সে তো ইলেকট্রন কম, সে গেছিল অক্সিজেনের কাছে, এখন তার তার তো ইলেকট্রন আছে, সে কি অক্সিজেনের কাছে যাবে? যাবে না। সে কোথায় যাবে, সে এমন জায়গায় যাবে যেখানে অক্সিজেন, যেখানে কি কার্বনের উপরে যেখানে পজিটিভ চার্জ, এটা যে কারো কাছে হতে পারে যার এখানে পজিটিভ চার্জ। এখন এখন তুমি চিন্তা করে দেখতে পারো যে কার মধ্যে পজিটিভ চার্জ বেশি আছে। তাহলে আমরা এখন চিন্তা করে দেখতে পারি যে দেখো তো এই কার্বন অক্সিজেন, এটা হচ্ছে কার্বনের মূলক, এখানেও কার্বন, এখানে OMe, এখানে OMe, তার মানে হচ্ছে এই দুইটা কার্বন, এই কার্বন এবং এই কার্বন, এই দুইটা কার্বনের অবস্থা কিন্তু ভালো। এই দুইটা কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বন হবে, তার মধ্যে আংশিক পজিটিভ চার্জ তৈরি হবে, কারণ কি হবে, ওরা তো জানে ইলেকট্রন উইথড্রয়িং ওই অক্সিজেন থেকে ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করবে, অক্সিজেন টেনে নেওয়ার চেষ্টা করবে, এবং এই কার্বন যদি, এই অক্সিজেন যদি তুমি যদি দেখাও যে অক্সিজেন এভাবে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে কিন্তু এই কার্বনটা পজিটিভ চার্জের চার্জ। আর আর যদি তুমি দেখাও যে এখানের কার্বনটা, এখানের অক্সিজেনটা ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে কিন্তু উপরের কার্বনটা পজিটিভ চার্জের চার্জ। আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, একদম সিম্পল বিষয়টা অ্যাজ ইট ইজ। হবে কি, তাহলে এই কার্বনটা পজিটিভ চার্জে চার্জিত হবে, এবং এখানের যে লোন পেয়ার ইলেকট্রন সেখানে চলে আসবে খুব স্বাভাবিক ভাবে। এখানে চলে আসলে কি হবে, এখানে ডাবল বন্ধন তৈরি হবে, দেখো এই যে এখানে ডাবল বন্ধন তৈরি হবে, এবং যেহেতু সিঙ্গেল বন্ধন তৈরি হয়ে গেল, তাহলে কি হবে, এখানে একটা রোটেশন হবে, কি হবে, একটা রোটেশন হবে। আর এই রোটেশনটাই দেখো এখন ক্লকওয়াইজ রোটেশন, মানে আমরা যেটা আশা করছিলাম সেটাই হবে, কারণ এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এটা এখান থেকে যতদূর সম্ভব সরে যাওয়ার চেষ্টা করবে, তাহলে এটা রাইট সাইডে, এটা রাইট সাইডে, ও লেফট সাইডে চলে যাওয়ার চেষ্টা করবে, একদম সেম হুবহু। আশা করি আর এটা নিয়ে বলার কিছু নাই, তোমরা এক দুইবার লিখলেই সেটা পারবে। Okay? তাহলে আমরা একটু ফার্স্ট পরের পার্টগুলো পড়ার চেষ্টা করি, আমাদের আর কোনো ওয়ে দেওয়ার দরকার নেই, বাকি যেগুলো পড়ছি এগুলো দিলেই না, আর এতগুলো ওয়ে তোমার এক্সপ্লেন করা লাগবে না। ওকে, এখন দেখো
আমরা আরো একটা টপিক করবো, এটা বললেই আমাদের আমি বলতে পারি যে আমাদের প্রায় 80% উপরে শেষ হয়ে যাবে, আর তেমন কিছুই থাকবে না আসলে। খুব বেশি কিছুই আর নাই। তাহলে এটা আমরা একটু দেখি, দেখলে আমরা বুঝতে পারবো। একদম সোজা, আমি খুবই ফাস্ট আলোচনা করবো, দেখো খুবই সোজা। তাহলে দেখো এখানে বলা আছে যে সিস ট্রান্স যে সমাণু, এই সমাণু যে মানে আমরা তো জানি ওরা হচ্ছে কনফিগারেশন। তো এই কনফিগারেশন তুমি কিভাবে নির্ণয় করবা, অনেকগুলো মেথড আছে, আমরা আজকে দেখবো ভৌত পদ্ধতি, ফিজিক্যাল যে মেথড গুলো এগুলো একটু আলোচনা করবো, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে দেখো কোনটা সিস এবং কোনটা ট্রান্স আমরা ফিজিক্যালি কিভাবে বুঝতে পারবো, মানে আমরা অবজার্ভ করে কিভাবে দেখতে পাবো, কেমিক্যাল রিঅ্যাকশন না ঘটায় কিভাবে বুঝতে পারবো, এটাকে বলা হয় ফিজিক্যাল মেথড, ভৌত পদ্ধতি। তাহলে দেখো এখানে যে ডায়াগ্রাম তোমরা মানে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সিস এবং একটা ট্রান্স। তাহলে আমরা তো জানি যে সিস সমান এবং ট্রান্স সমান, ট্রান্স যেটা ট্রান্স যে আইসোমার, ট্রান্স যে সমান কনফর্মেশন, এই কনফর্মেশনে দেখো তো দুইটা ক্লোরিন গ্রুপ ভিন্ন ভিন্ন দিকে যুক্ত আছে, তার মানে হচ্ছে তার মধ্যে কি নাই, ডাইপোল মোমেন্ট নাই, ডাইপোল মোমেন্ট শূন্য। যেহেতু ডাইপোল মোমেন্ট শূন্য, তাহলে কি হবে, আমরা এটা থেকে বুঝতে পারবো যে কোনটা সিস কোনটা ট্রান্স। কারণ আমরা তো জানি যেটা এই কি হবে, সিস হবে তার মধ্যে ডাইপোল মোমেন্ট থাকবে, আর যদি ট্রান্স হবে তার মধ্যে ডাইপোল মোমেন্ট থাকবে না। কারণ ট্রান্স হতে গেলে তো দুইটা গ্রুপকে ভিন্ন ভিন্ন দিকে থাকতে হয়, যেমন এখানে ক্লোরিন এবং এখানে ক্লোরিন দুইটা ভিন্ন দিকে আছে। এই জন্য কি হয়, এদিকে টানাটানি এবং এদিকে টানাটানি সমান, তার মানে তার হচ্ছে ডাইপোল মোমেন্ট হচ্ছে শূন্য। যেহেতু তার মধ্যে ডাইপোল মোমেন্ট শূন্য, তাই আমরা বলতে পারবো যে এটা দেখে ডাইপোল মোমেন্ট পরিমাপ করে আমরা বুঝতে পারবো কোনটা সিস কোনটা ট্রান্স। আশা করি এটা আমরা পারবো। পরে দেখো যে আমরা মেল্টিং পয়েন্ট হিসেবে গলনাঙ্ক, আমরা জানি যে গলনাঙ্ক মানে কি, একটা একটা বস্তুকে জাস্ট গলায় দিয়ে কি পরিমাণ শক্তি লাগবে, এটা গলনাঙ্ক। তাহলে দেখো সিস এবং ট্রান্সের মধ্যে কার গলনাঙ্ক বেশি হওয়া উচিত। তো আমরা জানি যে সিস এবং ট্রান্স এই দুইটার মধ্যে কোনটা বেশি স্টেবল, কোনটা বেশি শান্ত। তো আমরা জানি সিস এবং ট্রান্সের মধ্যে ট্রান্স হচ্ছে অনেক বেশি স্টেবল, বা ট্রান্স হচ্ছে শান্ত। তো ট্রান্স যদি অনেক বেশি শান্ত হয় বা অনেক বেশি স্টেবল হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটাকে এটাকে গলাইতে কি লাগবে, আমার বেশি পরিমাণ এনার্জি লাগবে। যেহেতু এটাকে গলাইতে আমার বেশি পরিমাণ এনার্জি লাগবে, তাই আমরা এখানে খুব স্বাভাবিকভাবে বলতে পারি যে ট্রান্স সমান মেল্টিং পয়েন্ট বেশি হবে, এবং যেটা সিস সমান তার মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো কি আছে, এবং এখানে পড়লে তুমি বুঝতে পারবা যে সিস এবং ট্রান্সের মধ্যে কার গলনাঙ্ক বেশি কার গলনাঙ্ক কম। তো এখন আসো যে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক দেখে। তো সিস এবং ট্রান্সের মধ্যে আমরা জানি ট্রান্সের গলনাঙ্ক বেশি, কিন্তু আবার ট্রান্সের স্ফুটনাঙ্ক হচ্ছে কম। তো এই বিষয়টা কেন, স্ফুটনাঙ্ক আসলে কি? স্ফুটনাঙ্ক মানে হচ্ছে তাকে বাষ্প করতে কি পরিমাণ শক্তি লাগে, এটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। তাহলে আমরা এখন দেখতে চাই যে সিস এবং ট্রান্সের মধ্যে ট্রান্সকে গলাইতে বেশি শক্তি লাগে, কিন্তু আবার ট্রান্সকে বাষ্প করতে কম শক্তি লাগে। এটা আবার কেন, তাই না? তো এটা কেন হয়? তো তার মেইন যে কারণ সেটা হচ্ছে সিস যেটা সমূহ, সিস সিস যে সমূহ সে যেহেতু অনেক স্টেবল, এই সিস সমূহটা, যেটা সিস যে কনফর্মার, সে কি থাকে, তার মধ্যে বিকর্ষণ বেশি থাকার জন্য সিসের মধ্যে, সিস যেহেতু দুইটা সেম গ্রুপ যেহেতু একই পাশে থাকে, তার মধ্যে বিকর্ষণ বেশি। আর বিকর্ষণ বেশি থাকার কারণে, বিকর্ষণ বেশি থাকার কারণে সে লিকুইড, সে হচ্ছে লিকুইডের মতো আচরণ করে, সে লিকুইডের মতো আচরণ করে। এবং এই ট্রান্সের মধ্যে যেহেতু বিকর্ষণ কম, সে লিকুইডের তার মতো সে লিকুইডের নিয়ে আচরণ করতে পারে না। তার মানে আমি যদি বলি যে, মনে করো লিকুইড এবং বরফ, আমি যদি চিন্তা করি পানি এবং বরফের মধ্যে কার ঘনত্ব কম বেশি আছে, আমি যদি চিন্তা করি, তাহলে আমরা জানি যে পানির ঘনত্ব, পানি এবং বরফের মধ্যে পানির ঘনত্ব হচ্ছে বেশি, পানির ঘনত্ব বেশি, ওটা হচ্ছে অনেক বেশি ঘন। আর এটা হচ্ছে মোটামুটি তার থেকে কম ঘন। তার মানে ওর মধ্যে ফাঁকা স্থান বা ফ্রি স্পেস তার মধ্যে কম, ফ্রি স্পেস তার মধ্যে নাই। আর এটার মধ্যে তার মধ্যে ফ্রি স্পেস আছে। যেহেতু তার মধ্যে ফ্রি স্পেস আছে, আর এটার মধ্যে যেহেতু তার মধ্যে ফ্রি স্পেস নাই, অনেক বেশি ঘন পানির মতো, তাহলে তাকে ফুটাইতে আমার বেশি পরিমাণ শক্তি লাগবে। আর এটার মধ্যে যেহেতু ফাঁকা জায়গা আছে, তাই এটাকে আমি যদি ফুটাইতে চাই, তাহলে তার কম শক্তি লাগবে, এই জন্য তার ঘনত্ব কিন্তু কম। এবং সিস এর ঘনত্ব কিন্তু বেশি। ক্লিয়ার? তাহলে সিস এবং ট্রান্সের এই পদ্ধতিগুলো আমরা আলোচনা করলে বুঝতে পারবো কোনটা সিস সমান কোনটা হচ্ছে ট্রান্স সমান। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা সিস হবে কোনটা ট্রান্স হবে, এবং যে আর একটা লাস্ট যে ওই সেটা হচ্ছে অ্যাসিডের শক্তি দেখেও আমরা বুঝতে পারবো কোনটা সিস কোনটা ট্রান্স। যেমন হচ্ছে এখানে যে এক্সাম্পলটা মেনশন করা আছে, একটা হচ্ছে ম্যালোইক অ্যাসিড, একটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। আমরা আগে বলছিলাম যে দুইটা গ্রুপ যদি একই পাশে থাকে সেটা হচ্ছে ম্যালোইক অ্যাসিড, আর যদি এটা ভিন্ন ভিন্ন পাশে থাকে সেটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তাহলে ম্যালোইক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিডের মধ্যে
দেখো যেটা ম্যালোইক অ্যাসিড এখানে হাইড্রোজেন বন্ধন পসিবল, এখানে হাইড্রোজেন বন্ধন সম্ভব। দেখো এখানে হাইড্রোজেন বন্ধন সম্ভব। আর যেটা ফিউমারিক অ্যাসিড এখানে কোনো হাইড্রোজেন বন্ধন সম্ভব না। যদি হাইড্রোজেন বন্ধন সম্ভব হয়, হাইড্রোজেন বন্ধন যদি সম্ভব হয় তাহলে আমরা জানি যেটাতে হাইড্রোজেন বন্ধন সম্ভব তার অ্যাসিডিটির মধ্যে কি হয় বলতো, তার অ্যাসিডিটির মধ্যে কি হয় পরিবর্তন লক্ষ্য করা যায়। হাইড্রোজেন বন্ধন একটাতে থাকলে আর একটাতে যদি না থাকে তার অ্যাসিডিটির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এবং আমরা যদি এখানে খেয়াল করি যে ম্যালোইক অ্যাসিডে কি আছে বলতো, মানে ম্যালোইক অ্যাসিড হচ্ছে একটা সিস সমূহ, ম্যালিক অ্যাসিড কি একটা সিস সমূহ। তাহলে এই সিস সমূহের মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ধন সম্ভব, তার মানে সে অনেক স্টেবল, সে হাইড্রোজেন বন্ধন সম্ভব মানে সে প্রোটন ছেড়ে দিলে, সে স্টেবল হিসেবে অবস্থান করে, এই আয়নটা স্টেবল হিসেবে অবস্থান করে, এই জন্য সে শক্তিশালী অ্যাসিড। আর এটাতে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, এই জন্য সে শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করে না। তাহলে আমরা আশা করি এই পার্টটুকু আমরা বুঝতে পারছি, এবং বাকি যে পার্টটুকু থাকবে অথবা যেটা আরেকটা পার্ট আছে হচ্ছে গার্ডেন প্রিন্সিপাল, আমরা এটা পড়লে আমাদের এই চ্যাপ্টার পুরোপুরি শেষ হবে। তো তোমরা হচ্ছে এটা খুব ভালো করে পড়াশোনা করবে, এবং আমি এই ক্লাসটা আপলোড দিয়ে দেবো এখন। আর হচ্ছে নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার। ওকে, তাহলে এই পর্যন্ত ভালো থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া।